যে দফাগুলো দেওয়া হয়েছে, দাবিগুলো দেওয়া হয়েছে, এটি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মনের দাবি। আমরা মনে করি যে এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এটি বাংলাদেশের অস্তিত্ব পুনঃপ্রতিষ্ঠার লড়াই। তো আমরা মনে করি যে এই সরকারের পতন না ঘটিয়ে আসলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতা কিংবা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা আসলে সম্ভব নয়। আমরা ইতিমধ্যে জানি যে শুরু হয়ে গেছে আন্দোলন, অনেক জায়গায় আমরা ভিডিও দেখতে পাচ্ছি যে লিফলেট বিতরণ চলছে। আপনারা রাজনৈতিক পরিস্থিতিটাকে আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মোকাবেলা করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষেপে একটু যদি বলেন। বাংলাদেশের সার্বিকভাবে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই নেই, এবং একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে প্রশ্রয় প্রদান করা হচ্ছে। মানুষের স্বস্তি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি বিপর্যস্ত বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে। আমরা মনে করি যে বাংলাদেশ একই সঙ্গে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, একই সঙ্গে একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে একটি উগ্র ধর্মীয় ঝুঁকির মধ্যে বাংলাদেশ মধ্যে রয়েছে, এবং সে কারণে বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে গণতন্ত্রের দাবিতে হোক, সেটি মানুষের নিরাপত্তার দাবিতে হোক, সেটি সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে হোক, বাংলাদেশের মানুষ কিন্তু ক্রমান্বয়ে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে। কারণ এটি বাংলাদেশের মানুষের একটি কমন ইন্টারেস্টে পরিণত হয়েছে যে এই সরকার থাকা মানেই, যেমন মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করে রাজাকারদের দর্শনকে নিয়ে আসা, এই সরকার থাকা মানেই গণতন্ত্রকে অপ্রাসঙ্গিক করে দেয়, এই সরকার থাকা মানেই জনগণের যে ক্ষমতায়নের ধারণা রয়েছে বাংলাদেশের মানুষের, সেটিকে এক ধরনের বিচ্ছিন্ন করে দেয়া। তো এবং বিশেষ করে আমাদের তরুণদের কথা যদি আমরা বলি, যে আমাদের তরুণরা তো সবাই একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিল, শিক্ষা, কর্মসংস্থান, মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিল। এবং আজকে বাংলাদেশে কি হচ্ছে? আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা নির্বাসনে চলে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো উগ্রবাদী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করার চারণভূমিতে পরিণত হয়েছে। এবং যে চাকরি, যেটি বিশেষ করে শেখ হাসিনা সরকার তরুণদের যে আস্থা অর্জন করেছিলেন, কনফিডেন্স পেয়েছিলেন, সেটি হচ্ছে যে কর্মসংস্থানের নিশ্চয়তা। বিশেষ করে সরকারি চাকরিতে মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তিনি অবারিত করতে পেরেছিলেন। আজকে বাংলাদেশে কিন্তু সরকারি চাকরির বিজ্ঞাপন নেই বললেই চলে, এবং বেসরকারি খাত, বিশেষ করে কলকারখানা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতির যে 12টা বেজে গেছে, সে কারণে সরকারি চাকরি আর কয়জনই বা করবে, যে কারণে লেখাপড়া শেষ করে ছেলে মেয়েদের এক ধরনের বাধ্যতামূলক বাস্তবতা হচ্ছে যে সে বাধ্যতামূলক বেকারে পরিণত হবে। এই বিষয়গুলো নিয়ে ছেলে মেয়েদের মধ্যে শঙ্কা রয়েছে, এবং একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় আপনি ছাত্র জীবনে আপনার রাজনৈতিক মত প্রকাশ করছেন, কথা বলছেন, অধিকার প্রয়োগ করছেন, সেটির কারণে আপনি আপনার ভবিষ্যতে যে সরকারি চাকরি রয়েছে কিংবা আপনি কোথাও নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, সেটি এক ধরনের ভেস্তে যাওয়ার যে আশঙ্কা, সেটি কিন্তু বাংলাদেশে আজকে নতুন করে আবার এই বাস্তবতাটি তৈরি হয়েছে। তো সার্বিকভাবে আজকে ছেলেমেয়েরা একটি শঙ্কার মধ্যে রয়েছে, সাধারণ মানুষ একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, এবং আমরা বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি, যারা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন সমাজ চেতনা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই, এবং গত 15 বছরে বাংলাদেশের যে ধারাবাহিকতা, বাংলাদেশ তো সত্যিকার অর্থেই, এটি তো দলীয় বক্তব্য নয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট মিরাকলে পরিণত হয়েছিল। বাংলাদেশ এক ধরনের $1 ট্রিলিয়ন ইকোনমির দিকে যাচ্ছিল। বাংলাদেশের 700 মার্কিন ডলারের মাথা পিছু 3000 মাথা পিছু মার্কিন ডলারের কাছাকাছি আমরা চলে যেতে সক্ষম হয়েছিলাম। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মাত্র 40% থেকে আমরা 100%-এর কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম, বেশিরভাগ মানুষকে বিদ্যুৎ সক্ষমতার আওতায় নিয়ে আসা। আজকে কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করছে। ছাত্রদের কথা যদি বলি, এই সরকার এমন একটি সরকার যারা মবের কাছে আত্মসমর্পণ করে এইচএসসির মতো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও ব্যর্থ হয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চারা, এই সরকারের ব্যর্থতার বলি তো আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে। শেখ হাসিনা সরকার টানা 15 বছর 400 কোটি বই দিয়েছে, বছরের প্রথম দিনে বই উৎসব। এটি তো একটি অসাধারণ একটি রাষ্ট্রীয় সাফল্য। এটি তো আওয়ামী লীগের সাফল্য, শেখ হাসিনা সরকারের সাফল্য, এটির চেয়ে সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের সাফল্য। আর অথচ আজকে 700 কোটি টাকা ব্যয় বাড়িয়েছে, অথচ আজকে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আলাপ করছি, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু ছোট ছোট বাচ্চারা ক্লাস 1-এ পড়ে, 2-এ পড়ে, 3-এ পড়ে, নতুন বইয়ের গন্ধ তাদের সবসময় আমোদিত করে, আনন্দিত করে, আহ্লাদিত করে। আজকে কিন্তু ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা আজকে বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত আছে। একটা ন্যূনতম বই দেওয়ার সক্ষমতা এদের নেই, আর এটা করবে, সেটা করবে, সংবিধান সংস্কার করবে, অথচ জনগণের ন্যূনতম ম্যান্ডেট এদের নেই। প্রত্যেকটি মুহূর্তেই এই কমিটির পর কমিটি গঠন করছে, এটা করছে, সেটা করছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যার সমাধান করা কিংবা সত্যিকার অর্থে সমস্যার সমাধান করা তো এদের উদ্দেশ্যও নয়। তারা যে উদ্দেশ্য যেটি বাস্তবায়ন করতে চেয়েছিল, সেই লক্ষ্যেই তো তারা আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ক্রমান্বয়ে তারা ধাবিত করে দিচ্ছে। যে কারণে আমরা মনে করি যে আজকের যে লড়াইটি, এই লড়াইটি শুধুমাত্র আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার লড়াই নয়। আমরা মনে করি যে এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এটি বাংলাদেশের অস্তিত্ব পুনঃপ্রতিষ্ঠার লড়াই, এবং এটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে এরা এতটাই এক ধরনের ছেলে খেলার বিষয়ে পরিণত করেছে, কূটনীতিকে এত ধরনের এক ধরনের
ছেলের হাতের মোয়ার বিষয়ে পরিণত করেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টিও কিন্তু একটি ঠুনকো বাস্তবতায় পরিণত হয়েছে। এই সরকারের না থাকতেছে জনগণের সমর্থন এবং এই সরকারের আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতাও থাকছে না। আমাদের নারীরা আজকে নারীদের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি মুহূর্তেই খর্ব হচ্ছে। আমাদের মেয়েরা সাবে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গোটা বাংলাদেশকে আনন্দিত করতো। আজকে কিন্তু বাংলাদেশের ছোট ছোট মেয়েরা তাদের গ্রামে গঞ্জে মফস্বলে সেই খেলার মতো পরিবেশটি কিন্তু থাকছে না। এক ধরনের যে মোরাল পুলিশিং, এটা গোটা বাংলাদেশে আজকে বিরাজ করছে। তো আমরা মনে করি যে এই সরকারের পতন না ঘটিয়ে আসলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতা কিংবা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা আসলে সম্ভব নয়। আচ্ছা, আমি মানে অন্যান্য প্রসঙ্গ, কারণ আমরা ইতিমধ্যে জানি যে শুরু হয়ে গেছে আন্দোলন, অনেক জায়গায় আমরা ভিডিও দেখতে পাচ্ছি যে লিফলেট বিতরণ চলছে। আপনাদের প্রস্তুতি কেমন, কর্মকাণ্ড কেমন চলছে, একটু আপডেট দিবেন। বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত যে কর্মসূচি, সেটি আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি প্রকাশ করেছি। কারণ আমাদের এই জবরদখলকারী, এই ফ্যাসিস্ট শোষকদের কাছ থেকে জনগণের ক্ষমতায়ন যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে এটির বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের কোনো বিকল্প আমাদের সামনে নেই। জনগণের একটি বিকল্প সংগ্রাম, জনগণের একটি বিকল্প এই অবৈধ সরকারকে উৎখাত করা, জনগণের একটি বিকল্প, সেটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করা। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি, বিশেষ করে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে, যে দফাগুলো দেওয়া হয়েছে, দাবিগুলো দেওয়া হয়েছে, এটি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মনের দাবি। বাংলাদেশের মানুষ তাদের নিত্য জীবনে প্রত্যেকটি মুহূর্তে যেসব সংকট মোকাবেলা করছে, যেসব ক্রাইসিসে তারা থাকছে, ছেলেমেয়েরা যেসব সংকটের মুখোমুখি আছে, সেগুলোকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা যে যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেটি আমরা সেই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। এবং যে অর্থনৈতিক বিষয়টি আপনি শুরুতেই বললেন, তো সার্বিকভাবে আমাদের শেখ হাসিনা আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা সেদিকেই যাচ্ছিলাম। অথচ এই আজকে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে নতুন করে দারিদ্র সীমার আওতায় আরো 1 কোটি মানুষ এখানে নতুন করে সম্পৃক্ত হয়েছে। সোশ্যাল সেফটি নেটের আওতায় আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কয়েক কোটি মানুষকে এই সামাজিক সুরক্ষা খাতের আওতায় নিয়ে এসেছিলেন। আজকে কিন্তু সবগুলো এই যে রাষ্ট্রীয় কল্যাণধর্মী যে রাষ্ট্র ব্যবস্থা শেখ হাসিনা গড়ে তুলেছিলেন, ওয়েলফেয়ার ইকোনমি যেভাবে তিনি গড়ে তুলেছিলেন, সেটি কিন্তু আজকে এক ধরনের বিপর্যস্ত হয়েছে। টিসিবি কার্ড কিভাবে 40 লক্ষাধিক যারা একেবারে স্বল্প আয় করে তাদের বাতিল করা হয়েছে, সেটি তো আমরা দেখছি। আর যদি বৈশ্বিক ট্র্যাক রেকর্ড আপনি দেখেন, গোটা পৃথিবীতে মূল্যস্ফীতির কথাটাই যদি দেখেন, সেই মূল্যস্ফীতি কখনো 5.96 এর মধ্যেই থেকেছে। অথচ বাংলাদেশে সার্বিক মূল্যস্ফীতি 11.38, খাদ্য মূল্যস্ফীতি সেটা 14 ছুঁই, যেটি বাংলাদেশের ইতিহাসের ট্র্যাক রেকর্ড করেছে। এবং এই সমস্যাগুলো তারা নিরসন না করে তারা করছেটা কি? তারা একদিকে তারা এক সময় এক ধরনের ঘোষণা দিচ্ছে, কোনো ধরনের পরিকল্পনা নেই। এবং সর্বশেষ আমরা দেখলাম যে ভ্যাট ট্যাক্স সেটি বাড়িয়ে দেওয়া হলো 15% করে। এবং আপনি ফোনে কথা বলবেন, সেটি আওতায় আসছে। আপনি বাজারে গিয়ে কোনো কিছু কিনবেন, সেটি এই ভ্যাট ট্যাক্সের আওতায় আসছে। তারা এইদিকে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, জনগণের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা নিচ্ছে। আর বিপরীতে তারা গ্রামীণ ব্যাংকে একেবারে তারা বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগ বলে তো আলাদা কিছু নেই, বিচার বিভাগ হচ্ছে এক্সিকিউটিভের একটা এক্সটেনশনে পরিণত হয়েছে। রায় কি হবে না হবে এটি এই যমুনা থেকে ঠিক করে দেওয়া হচ্ছে। এবং সেখানে তারা 666 কোটি টাকা তারা মওকুফ করে দিচ্ছে রাষ্ট্রীয় পাওনা। তারা গ্রামীণ ব্যাংকের টানা 5, জনগণের উপরে তারা 15% ভ্যাট ট্যাক্স দিচ্ছে। আর গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে তারা 5 বছরের কর মুক্তির আওতায় থাকার সুযোগ করে দিচ্ছে। তো আমাদের, এবং বিশেষ করে আমাদের কলকারখানার কথা যদি আপনি দেখেন, বাংলাদেশে তো বিনিয়োগের কোনো পরিবেশই নেই। এবং বাংলাদেশে যারা নিরপেক্ষ বিশ্লেষক রয়েছেন এবং যারা হয়তো আওয়ামী লীগ সরকারেরও সমালোচনা করেছেন, তারাও কিন্তু বলছেন যে বাংলাদেশে বিনিয়োগের ন্যূনতম কোনো পরিবেশ নেই, কলকারখানাগুলো অচলাবস্থার মধ্যে রয়েছে। শ্রমিকেরা যেভাবে বিশেষ করে কলকারখানা থেকে চাকরি ছাড়া হয়ে যাচ্ছে, তো বেকারত্ব কিন্তু একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে মানুষ সেখানে সার পাচ্ছে না, এখানে বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। তো প্রত্যেকটি ক্ষেত্রেই একটি রাষ্ট্র ব্যবস্থাকে একটি হজবরল রাষ্ট্র ব্যবস্থার দিকে আসলে নিয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচিটি ঘোষণা দিয়েছে, এটি বাংলাদেশের জনগণের কর্মসূচি। এবং আমরা বিশ্বাস করি যে আজকে 1 তারিখ থেকে লিফলেট, প্রচারপত্র, বিল 1 থেকে 5 তারিখ পর্যন্ত যেটি চলবে, এবং আজকে এই কর্মসূচি সূত্র ধরেই বলি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির প্রতি আমরা সংহতি জানিয়েছি ছাত্র সমাজের পক্ষ থেকে। এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ তার কিছু কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সমাজের দাবিগুলোকে প্রাধান্য দিয়ে, যেটিতে আমরা বলেছি যে আমাদের ভবিষ্যতে এই আমাদের বিশেষ করে আমাদের জিডিপির 6% যেন শিক্ষা খাতে ব্যয় করা হয়, সে ব্যাপারে যেন জাতীয় ঐক্যমত্য তৈরি হয়, ছাত্র সংসদ ভিত্তিক
ছাত্র রাজনীতি যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এবং আমাদের যে বিশেষ করে কারিগরি কলেজগুলোতে যারা পড়ছে, কারিগরি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ছে, তাদের জন্য জব প্লেসমেন্টের সুবিধা হয়, লেখাপড়া শেষ করে এক ধরনের ক্যারিয়ার ফেস্টিভ্যালের মাধ্যমে হয়। আমাদের ছাত্ররা যারা রয়েছে, আমাদের ছাত্ররা যেন স্টুডেন্ট পাস ব্যবহার করে আমাদের গণপরিবহন ব্যবহার করতে পারে। এবং আমরা সবচেয়ে বেশি যেটিতে ফোকাস করেছি, আপনি জানেন যে এই 15 বছরে যতজন না ভেরিফিকেশনের কারণে চাকরি বাতিল হয়েছে, এই ফ্যাসিস্ট ইউনূস এক বিসিএসই তার চেয়ে বেশি, এমনকি শুধুমাত্র রেজাল্ট কিন্তু না, তাদের প্রশিক্ষণ শেষ, ট্রেনিং শেষ, তাদের চাকরি তারা বাতিল করে দিয়েছে। যে কারণে আমরা সুস্পষ্ট হয়ে বলেছি যে এই কেউ যদি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে তাকে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু ফৌজদারি অপরাধের দণ্ডপ্রাপ্ত, এমনকি মামলা থাকলেও তো সেটি নানা কারণেই মামলা হতে পারে, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া ব্যতীত সবাইকে ভেরিফিকেশন প্রথাটি আমরা বাতিল করার জন্য আহ্বান জানিয়েছি। এবং আজকে বাংলাদেশে আপনি জানেন যে বিসিএস এর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বর কিন্তু প্রকাশ করা হয় না, সেটি আমরা বলেছি। এবং বিসিএস কে 1 বছরের মধ্যেই, এই যে বিশেষ করে কিছুটা দীর্ঘসূত্রতা হয়েছে, আর এই সরকারের আমলে তো বিসিএস পরীক্ষা বলে কিছু নেই, তো সেখানে আমরা এই দীর্ঘসূত্রিতা যেন না থাকে সেই সমস্যাগুলো নিরসন করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এবং আমাদের ছেলে মেয়েদের অন্যান্য আনুষঙ্গিক সুবিধা, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, এডুকেশন লোনের কথা আমরা বলেছি, যাতে করে উচ্চশিক্ষা অর্জন করতে পারে। তো এই দাবিগুলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দাবিগুলো রয়েছে, এটির জন্য 1 থেকে 5 তারিখ লিফলেট বিতরণ কর্মসূচি যেটি চলমান রয়েছে, 6 তারিখে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল এবং সমাবেশ রয়েছে, 10 তারিখে আপনি জানেন যে বিক্ষোভ সমাবেশ রয়েছে, 14 তারিখ 16 তারিখে আমাদের অবরোধ, যেটি সড়ক পথ, রেলপথ, নৌপথ অবরোধ রয়েছে, এবং 18 তারিখে সর্বাত্মক হরতাল দেওয়া হয়েছে। এবং আমরা আজকে যদি বলি আমাদের আজকের দিনের অভিজ্ঞতা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি, সেটি কিন্তু সাধারণ মানুষ, অনেকে হয়তো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নয়, তারা, আমরা দেখেছি যে আমাদের কাছে ভিডিও আছে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, অনেকে কিন্তু নিজেরা সেটি প্রিন্ট করে, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে প্রিন্ট করে সাধারণ মানুষের কাছে নিজেরা প্রচারণা করেছে। অনেক জায়গায় আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করতে যাচ্ছে, সেখানে হয়তো এই ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী কিংবা তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে। এবং যখন আওয়ামী লীগের বার্তা নিয়ে, শেখ হাসিনার বার্তা নিয়ে মানুষ এই লিফলেট বিতরণ করতে যাচ্ছে, চারপাশে একটি করতাল, চারপাশে একটি উদ্ভাস, চারপাশে একটা আনন্দমুখর পরিবেশ এবং সাধারণ মানুষের যে সমর্থন আসছে, আমরা মনে করি যে এই সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে আছে। সাধারণ মানুষের যে দাবি রয়েছে, মনের কথা রয়েছে, সাধারণ মানুষের যে বেদনা রয়েছে, ব্যথা রয়েছে, আওয়ামী লীগের কর্মসূচিতে সেই বেদনাগুলো ফুটে উঠেছে এবং আওয়ামী লীগ একটি পরিষ্কার রোড ম্যাপ দিয়েছে এগুলো সমাধান করার। এবং বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে বাংলাদেশের মানুষ সেটি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি যেটি চাওয়া, স্ট্যাবিলিটি, ডেভেলপমেন্ট, স্বস্তি, নিরাপত্তা, সেটি শেখ হাসিনা সরকারের কাছ থেকেই বাংলাদেশের মানুষ পেয়েছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু আজকে রেজাল্ট শিট দেখছে, এই সরকারের রেজাল্ট শিট দেখছে, শেখ হাসিনা সরকারের 15 বছরের রেজাল্ট শিট দেখছে। এবং সেখানে সুস্পষ্ট ভাবেই আজকে রাষ্ট্রীয়ভাবে তারা আজকে আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে, জনগণের নয়নমণিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, তারা অপপ্রচার করছে, তারা প্রত্যেক দিন এই মিডিয়াগুলো কুক্ষিগত করে যা ইচ্ছে তাই প্রচার করছে, জনগণ কিন্তু লিখে দিচ্ছে শেখ হাসিনাতেই আস্থা। তারা এখানে এই টিসিবি কার্ড বাতিল করে দিচ্ছে, এই দিচ্ছে, মায়েরা কিন্তু মনে শেখ হাসিনার জন্য দোয়া করছে। এবং যারা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে, এক ধরনের ত্রাসের পরিবেশ, ভয়ের পরিবেশ রাখা হয়েছে, তাদেরকে কিন্তু নানাভাবে এক ধরনের নিপীড়নমূলক পরিবেশ তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা। এই যে সাধারণ মানুষের একটি স্বতঃস্ফূর্ত সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগ অর্জন করেছে, আমরা মনে করি যে এটি আওয়ামী লীগের শক্তি, এটি ছাত্রলীগের শক্তি, এবং এটির পর ভিত্তি করেই এই জবরদখলকারী সরকারের পরাজয় নিশ্চিত করতে হবে এবং জনগণই সেটি করবে বলে আমি বিশ্বাস। ফ্যাসিস্ট ইয়াহিয়ার পথেই হেঁটেছে। আর আমরা মনে করি যে এই যে অবৈধ সরকার, যাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই, কোনো গণরায় নেই, কোনো সাংবিধানিক ধারাবাহিকতা নেই, জবরদখল করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, তাদের এই যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটির নিরাপত্তা, এটির সেফটি নিশ্চিত করার জন্যই তারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রহসন মঞ্চস্থ করেছে। কারণ তারা চায় যে তাদের যে অগণতান্ত্রিক ক্ষমতা, এটি যেন প্রশ্নহীন ভাবে বাংলাদেশে পরিচালিত করা যায়। এবং তাদের যে পরবর্তী এজেন্ডাগুলো রয়েছে, যে মৌলবাদী কর্মকাণ্ডগুলোকে তারা পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছে, সেই বিষয়গুলো যেন নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হয়, সেটিও কিন্তু তাদের আরেকটি লক্ষ্য। এবং আমরা জানি যে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ততা কাদের, এটি কিন্তু আজকে বাংলাদেশের যারা নিরপেক্ষ বিশ্লেষক, যারা হয়তো আওয়ামী লীগের সমালোচক, ছাত্রলীগের সমালোচক, তাদের আলাপ আলোচনা, তাদের জবানবন্দিতেই ফুটে আসছে। এবং এটির জন্য সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারের দেয়া বিজ্ঞাপন, সরকারের দেয়া প্রজ্ঞাপন, যে সরকার সেখানে বলছে তারা ইন্ডেমনিটি জারি করেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মুক্তি দেওয়ার জন্য যেমন ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, আজকে
সেই ধারাবাহিকতায় আজকে এই জবরদখলকারী ইউনূস তিনি আজকে এই ইন্ডেমনিটি দিয়েছে এবং ইন্ডেমনিটি দিয়ে বলেছে যে আপনি এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত এই সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাদের কোনো প্রশ্ন করা যাবে না, তাদের বিষয়ে কোনো তদন্ত করা যাবে না। তো এই যে শিশু হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে, বিভিন্ন পর্যায়ে নাগরিকদের তারা হত্যা করেছে এবং এই মেটিকুলাস ডিজাইন যেটি তিনি নিজে বলেছেন, পরবর্তী এই সন্ত্রাসী সমন্বয়কগণ নিজেরা জবানবন্দিতে বলেছে যে তারা তাদের পরিকল্পনাটি কি ছিল, পুলিশকে তারা কিভাবে হত্যা করতে চেয়েছে, থানাগুলো তারা কিভাবে লুট করেছে, কিভাবে তাদের প্রস্তুতি ছিল। এবং 5 আগস্টের পরে যদি আপনি দেখেন যে কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে, জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে। এই সরকার আদিবাসীদের উপরে যখন হামলা করা হয় তখন আদিবাসীরা যখন প্রতিবাদ করে তখন তাদের উপর হামলা করার জন্য পুলিশের কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। যখন ইবতেদিয়া মাদ্রাসির শিক্ষকেরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন করে তখন কিন্তু পুলিশের পৌঁছাতে সময় লাগে না। অথচ এই একই অবৈধ সরকার তারা কিন্তু এই শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা 5 আগস্ট কারাগার থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুক্তি পেয়েছে এবং তাদের ব্যাপারে কিন্তু এক ধরনের ব্ল্যাঙ্ক চেক তারা প্রদর্শন করেছে। তো এই যে হত্যাকাণ্ডের ঘটনাগুলোর ব্যাপারে বাংলাদেশের জনগণের ক্রমান্বয়ে সচেতনতা বাড়ছে, এটিকেও তারা যেন কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন না হয়, এটি তারা নিশ্চিত করতে চেয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশের তারুণ্য যারা এবং বাংলাদেশ ছাত্রলীগের যে সাংগঠনিক শক্তি রয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে মিথস্ক্রিয়া রয়েছে এবং এটিকেও কোনোভাবে পরাহত করা, এটিকে ভিন্ন খাতে ঠেলে দেওয়া, এটি। এবং আরেকটি লক্ষ্য হচ্ছে যে এই নিষিদ্ধ করা, একদিকে নিষিদ্ধ করেছে, বিপরীত দিকে তারা জামাত শিবিরকে এক ধরনের ওপেন স্পেস দিয়েছে, স্টেট স্পন্সর এক ধরনের তাদের স্পেস তারা তৈরি করে দিয়েছে। এই বিষয়গুলো সুনিশ্চিত করার লক্ষ্য এবং তারা যে আজকে দেশ থেকে যেভাবে এই নানা পন্থায় অর্থ লুট করা হচ্ছে, শেয়ার বাজার থেকে কেলেঙ্কারির ঘটনা ঘটছে এবং যা ইচ্ছে তাই করার যে কর্মকাণ্ড, এই সংবিধানে হাত দিচ্ছে, এটা করছে, সেটা করছে, নিয়ম শৃঙ্খলা আইন বিধি সমস্ত কিছু লঙ্ঘন করছে, বিচারপতিদের কিভাবে অপসারণ করা হয়েছে, বিচারপতি নিয়োগ আইন করা হয়নি অথচ 23 জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হয়েছে। এই যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, জবরদখল করা, প্রত্যেকটি ক্ষেত্রেই যে তাদের এই প্রবণতা, এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার যে প্রবণতা, এটিকে তারা নিরঙ্কুশ রাখতে চেয়েছে। তাদের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে তারা অপ্রতিদ্বন্দ্বী করতে চেয়েছে এবং এটির কারণেই তারা এই বাংলাদেশ ছাত্রলীগের উপরেই নিষেধাজ্ঞা আরোপ করেছে যাতে করে এটিকে নিরঙ্কুশ রাখা যায়। কিন্তু আমরা সুস্পষ্ট করে বলতে চাই যে এই বঙ্গবন্ধু যারা খুনি ছিল তারাও হাতে রিভলভার নিয়ে 3 মাস বাংলাদেশ দৌর্দণ্ড প্রতাপে চালিয়েছে। তো এটাই এন্ড অফ হিস্ট্রি নয়, এটাই ইতিহাসের শেষ নয়। বাংলাদেশ ছাত্রলীগই শেষ কথা বলবে এবং এই জবরদখলকারী, এই খুনি, এই দখলদার বাহিনীর পতন ঘটিয়ে গণতন্ত্রের বিজয় বাংলাদেশ ছাত্রলীগের রচনা করবে যাচ্ছে এর কারণে। এবং শিক্ষকরা প্রাইভেট পড়াতে পারছেন না। মানে আমি এই প্রসঙ্গটা আনার চেষ্টা করছি কারণ মানুষকে আসলে বুঝতেও হবে যে আসলে এই আন্দোলনের পিছনে কি কারণটা, কারা রাস্তায় নেমে এসেছিল, কারা ইন্ধন দিয়েছে। সো এই সামাজিক কারণগুলো কিভাবে ইনফ্লুয়েন্স করেছে, এটা এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন সাদ্দাম। ধন্যবাদ। আমি যদি বলি তাহলে কিন্তু আমরা একটি বক্তব্য বারবার নিয়ে আসার চেষ্টা করছি যে কোটা সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনে সরকার পক্ষ আন্তরিক ভূমিকা পালন করেছে। এটির একটি শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী সমাধান যেন হয়, সরকার সর্বোচ্চ সচেষ্ট থেকেছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র সংগঠন হিসেবে কোটা সংস্কারের দাবিতে আমরা কর্মসূচি পালন করেছি, মন্ত্রণালয়গুলোর কাছে বক্তব্য তুলে ধরেছি, অ্যাটর্নি জেনারেল অফিসে আমরা যোগাযোগ করেছি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের মতামত আমরা সংগ্রহ করছি যে কোটা সংস্কার কিভাবে করা প্রয়োজন। এবং সেটির প্রেক্ষিতে যেহেতু এটি বিচার বিভাগীয় পর্যবেক্ষণের মধ্যে ছিল, একটি কিন্তু সমাধানও হয়েছে, যেটি আমরা বিশেষ করে আমরা সিভিল সোসাইটি, আমাদের গণমাধ্যমের বন্ধু এবং শিক্ষার্থীদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই। 11 জুলাই থেকে কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো কোটা কার্যকর ছিল না। যখন হাইকোর্টের রায়ের উপর স্টে অর্ডার প্রদান করা হয় তারপর থেকে কিন্তু 11 জুলাই যে বাংলাদেশের চাকরির পরীক্ষা দিয়েছে, চাকরি পরীক্ষা আবেদন করেছে, কারো ক্ষেত্রেই কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না। পরবর্তীতে এটিকে আপনারা তো এটি ইতিমধ্যে সবার সামনে উন্মোচিত হয়েছে। এই লাশের রাজনীতি কায়েম করা, স্নাইপার রাইফেল দিয়ে শিশুদের হত্যা করা, ছাত্রদের হত্যা করা, কিশোরদের হত্যা করা এবং এই অভূতপূর্ব পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করেছে তাদের ঘোষিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এবং যেটির পুরস্কার হিসেবে তারা পরবর্তীতে সন্ত্রাসীদের অবমুক্তি দিয়েছে। তো আমরা মনে করি যে এই প্রেক্ষাপটটি তারা তৈরি করেছে, এটি সুপরিকল্পিত ছিল, দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ এটির সঙ্গে ছিল এবং আপনি যে কম্পোনেন্ট গুলোর কথা বলছেন সেটি যারা সমাজের বিভিন্ন এক ধরনের ইভিল অ্যালায়েন্স গড়ে উঠেছিল বলে আমি মনে করি। কারণ এটির সঙ্গে নানা পক্ষ এটির সঙ্গে সম্পৃক্ত থেকেছে, বিশেষ করে মৌলবাদী সংগঠনগুলো যারা হয়তো প্রকাশ্যে তারা জানে যে বাংলাদেশের মানুষ কখনই মৌলবাদীদের সমর্থন করবে না, যে কারণে তারা কিন্তু ভেগ ধরেছে, ছদ্মবেশ ধারণ করেছে
সেটি তারা হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত, ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ত, তারা কিন্তু এক ধরনের সেই ভিন্ন রূপ ধারণ করে এটিকে তারা এক ধরনের মোড় দেওয়ার চেষ্টা করেছে এবং এটির সঙ্গে আরো অনেক কম্পোনেন্ট সম্পৃক্ত রয়েছে এবং আমি মনে করি যে এটির প্রমাণ আমরা মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে আরো দৃশ্যমান প্রমাণ আমরা সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি বেশি পাবো যে এটির পুরো প্রেক্ষাপটটি তারা কিভাবে তৈরি করেছে, কিভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, সেটির অনেক প্রমাণ আমরা মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরো বেশি পরিষ্কার হবে। সরকারকে চাপে ফেলা গিয়েছে বলে কি মনে হচ্ছে আপনার কাছে? এবং সেই সাথে দেশবাসীর প্রতি ছাত্রলীগের পক্ষ থেকে আপনি কোনো বার্তা দিতে চান কিনা সেটা যদি একটু শেয়ার করেন। ধন্যবাদ। আমি আগের প্রসঙ্গ থেকে একটু টানি, সেটি হচ্ছে যে সামাজিক কম্পোনেন্টের যে আলোচনাটি আপনি করেছেন, যে এটির প্রেক্ষাপট, এটি আমি মনে করি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে গণতান্ত্রিকভাবে পরাজিত করার মতো ক্যাপাসিটি জনসমর্থনপূর্ণ দলেরই ছিল না, যে কারণে তারা সবসময় একটি অগণতান্ত্রিক পন্থার দিকে সবসময় একটি খুঁজছিল এবং যে সার্বভৌমত্ব রক্ষা সেটির ব্যাপারে আওয়ামী লীগের যে কম্প্রোমাইজ না করা এক ধরনের আপোষহীন মনোভাব, এটিও হয়তো কোনো না কোনো ভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে উৎসাহিত করেছে। আর আওয়ামী লীগ হচ্ছে একই সঙ্গে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ এটির এবং প্রগতিশীল রাষ্ট্রভাবনা, এই যে লিবারেল চিন্তা ভাবনাগুলো রয়েছে সেটির একটি বড় রক্ষা কবচ হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকার। তো এটিকেও তারা আসলে ধূলিসাৎ করে দিতে চেয়েছে এবং এটির মাধ্যমে তারা এই বিভিন্ন রক্ষণশীল সামাজিক প্রকরণগুলো এটির সঙ্গে তারা সম্পৃক্ত করার চেষ্টা করেছে। আর আপনি যেটি বলেছেন যে আমাদের সরকারকে চাপে ফেলা, সরকারকে প্রথম কথা হচ্ছে এটি স্বঘোষিত সরকার, এটি এই সরকার কোনো সরকারই নয়। এটিকে আজকে তো তারা ট্রল করে বলছে, কেউ বলছে এটি এনজিওগ্রাম সরকার, কেউ বলছে বেসরকারি সরকার, অনেকে বলছে কিশোর গ্যাং সরকার, তো এই কেউ বলছে কতিপয় তন্ত্রের সরকার, কেউ বলছে এক ধরনের স্বঘোষিত সরকার, চোর ডাকাতের সরকার। তো এইভাবেই তো এটি চলছে। তো এই সরকারকে চাপে ফেলারও কিছু নেই। আমরা মনে করি যে এই সরকারকে বিদায় করাই একমাত্র পন্থা হতে পারে। তো আমরা মনে করি যে এই সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই। জনগণ একটি বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং জনগণ 5ই আগস্টের পর থেকে কিন্তু জনগণের উপলব্ধি রয়েছে। জনগণকে ভয়, ত্রাস, হুমকি ধামকি এক ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ রাখার প্রচেষ্টা আছে। কিন্তু আজকে দেখুন যে এই যে সংকটকালীন একটি সময় তারা উপহার দিয়েছে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, মানুষ কিন্তু জয় বাংলা ধ্বনিটি যখন শুনে মানুষ কিন্তু আত্মবিশ্বাসী হয়। হয়তো সে আওয়ামী লীগ করে না, হয়তো সে ছাত্রলীগ করে না, মানুষ যখন শেখ হাসিনা কথাটি শুনতে পায়, বাংলাদেশের মানুষের হৃদয়ে কিন্তু তাড়না তৈরি হয়, এক ধরনের প্রণোদনা তৈরি হয়, একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাই। তো আমরা বিশ্বাস করি যে এই লক্ষ্যেই, কারণ আমাদের গণতন্ত্রকে যদি আমরা নিরাপদ করতে চাই, জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতাকে যদি আমরা নিরাপদ করতে চাই, এবং বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং যে অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যতে অসংখ্য সম্ভাবনার দুয়ার যদি আমরা বাংলাদেশে উন্মোচিত করতে চাই, তাহলে কিন্তু এই সরকারের, এই অবৈধ সরকারের বিদায় নেওয়ার কোনো বিকল্প আমাদের সামনে নেই। এটি বাংলাদেশের তরুণ প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ, এবং আমরা যে ধরনের গণতান্ত্রিক দেশ, রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই, সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয়ভাবে আমরা যেটি চাই, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এই সরকার আমাদের জন্য একটি আতঙ্ক। এবং আরেকটি আতঙ্ক সেটি হচ্ছে গোটা পৃথিবীর জন্য যেটি বাস্তবতা, এবং যেটি আমরা মনে করি যে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে আজকে এখানে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালিত করার সুযোগ দেওয়া হচ্ছে। এক ধরনের ধর্মীয় অভ্যুত্থানের প্ল্যাটফর্ম কিন্তু অঘোষিতভাবে তৈরি হয়ে রয়েছে। তারা এই সরকারের ভেতরে এক ধরনের ডিপ স্টেট তারা গড়ে তুলেছে এবং যেটি তারা নানা ধরনের প্রকরণ ব্যবহার করে সামনের দিকে কিন্তু আজকে হয়তো জনগণের প্রতিবাদের কারণে অনেক কিছু তারা বলছে না, কিন্তু তাদের মূল লক্ষ্য কিন্তু বাংলাদেশকে ভিন্ন খাতের দিকে নিয়ে যাওয়া, একটি মৌলবাদী রাষ্ট্রের দিকে তারা পরিণত করতে চাওয়া। তো এই কারণেই আমরা মনে করি যে আমাদের এই সরকারকে হটাতে হবে, এই সরকারকে বিদায় করতে হবে। এটি বাংলাদেশের জনগণের এক দফা, এটি বাংলাদেশের জনগণের একমাত্র দাবি। তো সেই লক্ষ্যে ধাপে ধাপে আন্দোলন কর্মসূচি তৈরি হচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সময়োচিত কর্মসূচি গ্রহণ করেছে, এটি আমরা মনে করি যে জনগণকে আর এই জনগণই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিকে এগিয়ে নেবে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চাপিয়ে দেওয়া হচ্ছে, যতই তারা জুলুম চাপিয়ে দিচ্ছে, ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা আরো বেশি প্রতিরোধী হচ্ছে। যতই তারা নির্যাতন নিষ্পেষণ করছে, আমাদের ঐক্য আরো তারা তত বেশি শক্তিশালী হচ্ছে। বাংলাদেশকেই তো তারা একটি বৃহত্তর কারাগারে পরিণত করেছে। তো পেছনে দেয়ালে তো আমাদের পিঠ ঠেকে গেছে, যে কারণে আমাদের কেবল একটি রাস্তা রয়েছে, সেটি হচ্ছে সম্মুখে অগ্রবর্তী হওয়া। সে কারণেই বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান জানাবো, গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানাবো, বাংলাদেশে যারা একটা ইতিবাচক রাজনৈতিক পরিবেশ দেখতে চায়, গণতান্ত্রিক বিকাশ যারা বাংলাদেশে দেখতে চায়, তাদের সবার প্রতি আহ্বান জানাবো, এবং বিশেষ করে আমাদের যারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী রয়েছে সবার প্রতি আহ্বান জানাবো যে আমাদের এই লড়াইয়ে লড়তে হবে, এই লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতে হবে। আমরা যেন সবাই মনে রাখি
যে আমাদের পরিবারের নাম হচ্ছে জয় বাংলা, আমাদের স্বজনের নাম হচ্ছে শেখ হাসিনা, আমাদের পিতার নাম বঙ্গবন্ধু, আমাদের জীবনের নাম সংগ্রাম এবং আমাদের লক্ষ্যের নাম বিজয়, এবং সেই বিজয়টি হচ্ছে এই দখলদার বাহিনীর পরাজয় ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করা। এবং তারা যে রিসেট বাটন কথা বলেছে, তাদের রিসেট বাটন নয়, আমরা রিস্টোর ডেমোক্রেসি করব, আমাদের বাংলাদেশকে আবার নতুন করে আমরা রিক্লেইম করব, বাংলাদেশে মুক্তিযুদ্ধ গণতন্ত্র নিরাপদ থাকবে, সেই লক্ষ্যে আমরা মনে করি যে ধাপে ধাপে আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করবে।